আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানে। কেন আমরা শ্রেষ্ঠ তার কারণও বলেছেন। আমরা শ্রেষ্ঠ এই জন্য যে উখরিজাত লিন্নাস, যে আল্লাহ পাক আমাদেরকে মানুষের কল্যাণ করার জন্য, মানুষের উপকার করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ যারা মানুষের উপকার করে তারাই হলো আল্লাহর দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। আমি 1986 সালে, যখন আমার বয়স 12 বছর, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের অবিসংবাদিত হাদিস বিশারদ, শুধু বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশের বিগত 100 বছরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ তিনি। আজ থেকে 70 বছর আগে তিনি সহিহ বুখারী শরীফের বাংলা ভাষ্য করেছেন, বাংলা অনুবাদ করেছেন, এবং বাংলা ভাষাভাষী দুনিয়ার বিভিন্ন প্রান্তের পাঠকদের ঘরে ঘরে হাদিসের আলো তিনি পৌঁছে দিয়েছেন। 1986 সালে আমি আমার সেই বাবার হাত ধরে মোহাম্মদপুরে আসি। মোহাম্মদপুর শিয়া মসজিদের সাথে জামিয়া মোহাম্মদিয়া আরবিয়া নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আমার বাবা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি। সেখান থেকে আমার পড়ালেখা শুরু, শিক্ষা জীবন শুরু। 86 সাল থেকে 95 সাল, 10 বছর আমি পড়াশোনা করি মোহাম্মদপুরেই। অতঃপর 1996 সালে মোহাম্মদপুর 7 মসজিদ জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা থেকে আমি দাওরায়ে হাদিস, অর্থাৎ যেটা আমাদের কওমি মাদ্রাসার গ্রাজুয়েশন, সেটা আমি সম্পন্ন করি এবং বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়ে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে আলহামদুলিল্লাহ আমার শিক্ষা জীবন শেষ করি। সেই থেকে 96 সাল থেকে আজ 2026, 31 বছর হলো আমিও আলহামদুলিল্লাহ বুখারী শরীফ পড়াই, অধ্যাপনা করি। এর পাশাপাশি আমি সমাজ এবং রাষ্ট্র নিয়ে অনেক আগে থেকেই ভাবি, চিন্তা করি, কাজ করি। এই জন্য সমাজ রাষ্ট্রের বিশ্ব পরিসরের বিস্তীর্ণ পরিসরে কাজ করার জন্য আমি সাধারণ ধারায় পড়াশোনা করি। অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে আমি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটিতেও দীর্ঘ অনেক দিন আমি শিক্ষকতা করেছি এবং এখনো আমি সেখানে যুক্ত আছি। সময়ের অভাবে ঠিকমতো যেতে পারি না। সেই সাথে আমি 1992 সালে যখন বাবরি মসজিদ শহীদ করা হয়, ভারতের উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদকে শহীদ করে দেয়, সেই বাবরি মসজিদ নির্মাণের জন্য বাংলাদেশ থেকে সর্ববৃহৎ আন্দোলন হয়েছিল। আপনারা যাদের বয়স বেশি তাদের মনে থাকার কথা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশ থেকে অযোধ্যা অভিমুখে লং মার্চ হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ সেই লং মার্চে আমরা গিয়েছিলাম। সেই লং মার্চে আমিও শরীক ছিলাম। একেবারে যশোরের বাংলাদেশের সীমান্তের কাছাকাছি ঝিকরগাছা পর্যন্ত আমাদের সেই কাফেলা গিয়েছিল। সেই থেকে আমার রাজনীতি শুরু। মোহাম্মদপুর থানার সাধারণ একটা দায়িত্ব পালন থেকে শুরু করে আস্তে আস্তে এখন বর্তমানে আল্লাহ পাক আমাকে বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আল্লাহ আমাকে নিয়োজিত করেছেন। এরপরে 2013 সালের শাপলা চত্বরে সারা রাত আমি শাপলা চত্বরেই ছিলাম। যখন শাপলা চত্বরের মেচাকার হয়, আমাদেরকে যখন পাখির মতো গুলি করে হত্যা করা হয়, আমাদের ভাইদেরকে নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী ছিলাম আমি সেখানে। সকালবেলা ফজরের সময় আমরা সেই এলাকা থেকে সরে আসতে পারি। শাপলা চত্বরের ঘটনায় সেখানে ভূমিকা রাখার অপরাধে আমি 2013 সালের মে মাসে গ্রেফতার হই এবং 3 মাস কারাভোগ করি। এরপরে বিভিন্ন সময় বাংলাদেশের প্রতিটি জাতীয় এবং রাজনৈতিক ধর্মীয় ইস্যুতে আমি ভূমিকা পালন করার চেষ্টা করি
করতে করতে 2021 সালে আবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলতে গিয়ে, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা বাংলাদেশে প্রায় 2500 আলেম ওলামা সহ আমি অ্যারেস্ট হই এবং 3 বছরের বেশি সময় আমি কারান্তরীণ থাকি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের উপর রহম করেন। জুলাই বিপ্লব হয়, 5ই আগস্ট বাংলাদেশ পরিবর্তন ঘটে, বিপ্লব হয়, অভ্যুত্থান হয়। 5ই আগস্ট 2024 থেকে নিয়ে এই পর্যন্ত বর্তমানে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। এই সরকারের আমলে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং অস্তিত্বের পক্ষে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাকে দিয়ে পালন করিয়েছেন। বর্তমান সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে কোনো ইস্যুতে অল্প কিছু মানুষ যাদের সাথে নিয়ে বিভিন্ন সময়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন, সেই শর্ট লিস্টের মধ্যে 10-15 জনের তালিকার মধ্যে আলহামদুলিল্লাহ আমার নাম আছে। তো বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন, রাজনীতি, সমাজ ব্যবস্থার উপর আল্লাহ আমাকে একটা অবস্থান দান করেছেন আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়ায়। তো আমি 40 বছর ধরে আজ মোহাম্মদপুরে আছি, 86 সাল থেকে আজ 2026। তো এই 40 বছর যেই মাটিতে আমার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যৌবন কেটেছে, এখন আমি প্রৌঢ়ত্বের ফার্স্ট স্টেজে আছি। আমি মনে করি আমার এই 40 বছর যে মাটিতে, যেই বাতাসে, যেই মাঠে ঘাটে, পথে ঘাটে আমি বিচরণ করেছি, আমার জীবন কেটেছে, এই এলাকার মানুষের আমার উপর হক এবং অধিকার আছে। তো আমি নিয়ত করেছি যে আল্লাহ যেহেতু আমাকে এরকম একটা জায়গা অবস্থান দিয়েছেন, আমি আমার সেই অবস্থান দিয়ে, আমার জায়গা দিয়ে এই এলাকার মাটি এবং মানুষের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই। আমাকে আমার অনেক ভাইয়েরা বলেন, আপনারা অনেকে আমাকে চিনে থাকবেন, আমি সারা দেশে মঞ্চে, ময়দানে, মাহফিলে, সম্মেলনে আলোচনা করি এবং আমার সেই আলোচনাগুলো সাধারণত অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে, ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমি প্রতিবাদী আলোচনা করি। তো আমার শুভানুদ্দায়ী যারা আমাকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে এই কথাগুলি শুধু মাঠে ময়দানে না বলে এই কথাগুলো বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে বলা দরকার। তো আমিও মনে করি যে হ্যাঁ, যে কথাগুলি আমি মাঠে ময়দানে বলেছি সেই কথাগুলি এখন মূল জায়গায় বলা দরকার, উত্থাপন করা দরকার। এর মাধ্যমে আমি দেশ এবং জাতিকে, উম্মার স্বার্থকে আমি ইনশাল্লাহ খেদমত করতে পারবো, উপকার করতে পারবো। আমি যদি মানুষের উপকার করতে পারি, আমি যদি দেশের কল্যাণে ভূমিকা পালন করতে পারি, তো একদিকে এটা হবে আমার ইহকালীন সফলতা, সাথে সাথে এর মাধ্যমে আমি আল্লাহর নিকট প্রিয় হতে পারবো, পরকালেও আমি সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য ভাইয়েরা, আমি এটার যে উপায়, দেশের পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা রাখতে হলে তো সংসদে যেতে হবে। সেই সংসদে যাওয়ার জন্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর্ষের বাংলানগর এই আসন থেকে রিকশা মার্কার প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। আমি মনে করি এই এলাকার যে সকল সংকটগুলো আছে, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক, এরপরে হলো মোহাম্মদপুরের এই বেড়িবাঁধ সহ এই এলাকার নানা ধরনের সংকট। লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, রাস্তাঘাটের বেহাল দশা। এই বেড়িবাঁধ 90-এর দশকে তৈরি হয়েছে, আজও পর্যন্ত এই বেড়িবাঁধের রাস্তা লক্ষ লক্ষ মানুষ এখান দিয়ে যাতায়াত করে। রাত হওয়ার সাথে সাথে বিভিন্ন সময় অসহনীয় যানজট তৈরি হয়। কিন্তু এই সকল সংকট নিয়ে মোহাম্মদপুরে তেমন কোনো কাজ হয়নি। হবে কেমনে? কারণ অধিকাংশ সময় মোহাম্মদপুরের নেতা কখনো বরিশাল থেকে, কখনো ফেনী থেকে, কখনো উত্তরবঙ্গের
কুড়িগ্রাম নীলফামারী থেকে, কখনো ফেনী থেকে, কখনো পল্টন থেকে, নানা এলাকা থেকে মানুষ এসে মোহাম্মদপুরের দায়িত্বশীল হয়। মানে ভাবসাবটা এরকম যেন এত বড় মোহাম্মদপুরে এখানে দায়িত্বশীল হওয়ার মতো কোনো নেতা বুঝি নাই। নতুন করে আবার গুলশান থেকে, বনানী থেকে বড় লোকদেরকে ভাড়া করে আনার একটা আয়োজন চলতেছে। আমি মনে করি যে না, যে এলাকার মানুষ সেই এলাকারই জনপ্রতিনিধি হওয়া দরকার। তো সেই এলাকার মানুষের কল্যাণ অকল্যাণ বুঝবে, প্রয়োজন বুঝবে, এবং এই অবহেলিত এলাকাগুলোর নানা সংকট এবং সমস্যার সমাধান হওয়া সম্ভব। ইতিমধ্যে আমার কাছে সংবাদ এসেছে যে যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তারা যখন শুনেছে যে মামুনুল হক এই এলাকা থেকে তিনি নির্বাচন করবেন, তো তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। তারা মনে করতেছে এই লোক নির্বাচিত হলে তো এত পার্সেন্টেজ খাবে না, এত কমিশন খাবে না। তো এই জন্য তখন তাদের চাঁদাবাজি মাস্তানিতে বড় সমস্যা হয়ে যাবে। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, 53 বছর পর্যন্ত আমার বয়স চলছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি অতীত জীবনে একটা পয়সা হারাম কোনোদিন খাইনি। আল্লাহ যতদিন হায়াতে রাখবেন ইনশাল্লাহ কোনো হারাম টাকা, অবৈধ কোনো অর্থ উপার্জন করার তো দূরের কথা, কল্পনাও কোনোদিন করবো না ইনশাল্লাহ। আমি তো করবোই না। আমার আশেপাশে এক মাইলের ভিতরে ইনশাল্লাহ কোনো এই জাতীয় জনগণের সম্পদ লুটপাটকারী, কোনো দুর্নীতিবাজ, কোনো লুটেরা, সন্ত্রাসী, মাস্তানরা এসে জনগণের সম্পদ লুটপাট করতে পারবে না ইনশাআল্লাহ। তো এই জন্য আমি আপনাদের সকলের কাছে আমাকে উপস্থাপন করলাম। আমার প্রতীক হলো মেহনতি মানুষের প্রতীক, রিকশা মার্কা। তো আমার আখেরি কথা হলো, সবসময় তো মানুষজন যারা সংসদে যায় গাড়ি ঘোড়া নিয়ে, দামি গাড়ি হাঁকায় যায়। আমি মোহাম্মদপুর থেকে একটা রিক্সা নিয়ে এবার সংসদে যেতে চাই। রিক্সাওয়ালাদের প্রতীক নিয়ে রিক্সাওয়ালা হিসেবে আমি সংসদে যেতে চাই, এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এই এলাকার এবং বাংলাদেশের জাতি, মিল্লাত এবং ইসলামের কল্যাণে আমি ইনশাআল্লাহ একটা ভূমিকা পালন করতে পারবো বলে আমি আত্মবিশ্বাসী। তা আমি আমার কথাগুলো আপনাদেরকে বললাম। আপনাদের কাছেও যদি মনে হয় যে হ্যাঁ, আমাকে যদি আপনাদের কাছে এই কাজের জন্য উপযুক্ত মনে হয়, যদি আমার কোনো চাপাচাপি নাই, জোরাজুরি নেই, আপনাদের বিবেকের কাছে রাখলাম, আমি আমার পরিচয় তুলে ধরলাম। তো যদি আপনাদেরকে আমাকে উপযুক্ত মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে দোয়া চাইব, পরামর্শ চাইব এবং সহযোগিতা চাইব। আমি যারা আমাদের সাথে একযোগে আমার সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করতে চান, আমি তাদেরকে ওয়েলকাম জানাই। আমাদের ভাইদের কাছে আমাদের যোগাযোগের নম্বর আছে, কন্ট্যাক্ট নম্বর, একটা ফর্মের মধ্যে। সেই ফর্মের একটা অংশ আপনারা রেখে দিবেন, আর আপনার কন্ট্যাক্ট নম্বরটা আমাদেরকে